পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা কি? এটা আমরা অনেকেই জানি না, বা কেন হয়, এর লক্ষণই বা কী। আসুন এসব বিষয় নিয়ে আলোচনা করা যাক। পাইলস কেন হয়? সাধারণত যারা কনস্টিপেশনের ধাঁচের রোগী তাদেরই এটা বেশি হয়। অনিয়ন্ত্রিত জীবনযাপন, রাত্রি জাগরণ, বাইরের খাবার ভাজা পোড়া বেশি খায়, তাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হয়। অনেক সময় দেখা যায় ছোট কৃমির জন্য এটা হয়ে থাকে। কি করে বুঝবো, কি হলে বুঝবো যে আমাদের পাইলস বা অ্যানাল ফিশার হয়েছে? মলদ্বার ফাটে, মলদ্বার সংকুচিত হয়ে যায়, জ্বালাপোড়া করে, প্রচুর ব্যথা করে, অনেক সময় রক্ত বের হয়, মনে হয় কে মলদ্বারের ভিতর যেন একটু কাচের টুকরা রয়েছে, এমন সেন্সেশন হয়। পাইলস সাধারণত আমরা দুই ভাগে ভাগ করে থাকি। প্রথম হচ্ছে এক্সটার্নাল পাইলস আর ইন্টারনাল পাইলস। এক্সটার্নাল পাইলস কোনটা? এক্সটার্নাল পাইলস মলদ্বারের বাহিরে ফুলা, মনে হয় মাংসপিণ্ড রয়েছে, সাথে জ্বালা ব্যথা তো রয়েছে, এগুলো হচ্ছে এক্সটার্নাল পাইলস। ইন্টারনাল পাইলসটা কি? ভেতর থেকে মাংসপিণ্ড বের হয়ে আসবে, এটাকে আমরা ইন্টারনাল পাইলস বলবো। সাথে রক্ত, জ্বালা, ব্যথা এগুলো তো থাকবেই। আর পাইলসকে আমরা মোটামুটি 4th গ্রেড বা 4 ডিগ্রিতে ভাগ করে থাকি। 4th গ্রেডের পাইলস, এটা মলদ্বারের ভেতর থেকে গোটা বের হয়ে আসবে এবং সেটা কিন্তু এমনিতেই উঠবে না, সেটা মলদ্বারের বাহিরেই থাকবে। যত চাপই দেন না কেন সেটা কিন্তু উঠবে না। আর 3rd গ্রেড পাইলস, গোটাটা বের হয়ে আসবে কিন্তু চাপ দিলে আবার উঠে যাবে। তবে 2nd গ্রেড, 1st গ্রেড শুধু জ্বালা পোড়া, ব্যথা, রক্ত আসা এগুলো থাকবে। এটা গোটা থাকতে পারে কিন্তু বের হয়ে আসা বা কোদ দিলে, চাপ দিলে উঠে যাবে এরকম হবে না। এগুলো সহজেই কিন্তু আমরা যদি ক্লাসিক্যাল ওয়েতে সঠিকভাবে সুন্দর একটা ডক্টরের পরামর্শে যদি ওষুধ খেয়ে থাকি তাহলে অতি সহজেই এটা ভালো হয়ে যায়। 4th গ্রেড পাইলস সাধারণত অপারেশনযোগ্য এবং এসব রোগীদের অনেক নিয়মকানুন সারা জীবন মেনে চলতে হবে। আসুন আমরা ফিশার নিয়ে এবার আলোচনা করি। ফিশারটা কি? ফিশার মলদ্বার ফেটে যাবে, জ্বালা হবে, ব্যথা হবে, মোটামুটি পাইলসের মতোই। কিন্তু ফিশারের মেইন হচ্ছে মলদ্বারটা ফেটে যাবে এবং সেটাতে টকটকা রক্ত, লাল রক্ত আসবে অথবা কালচে বর্ণের রক্ত আসতে পারে। এখন আলোচনা করব সবচাইতে জটিল যেটা প্রবলেম, সেটা হচ্ছে ফিস্টুলা। ফিস্টুলা কিন্তু খুব ভয়াবহ একটা রোগ। এটা মলদ্বারের বাহিরের অংশে ফোড়ার মতো ফুলে থাকবে, টাটানো ব্যথা থাকবে, ব্যথাতে রোগী অস্থির হয়ে যাবে, অনেক সময় সহ্যের বাহিরেও চলে যায়। আস্তে আস্তে সেই জায়গাটা পুঁজ সৃষ্টি হবে এবং ফেটে যাবে, তখন রোগী স্বস্তি ফিল করবে। কিছুদিন পর আবার সেম কন্ডিশন হবে, এভাবে চলতেই থাকবে। এক সময় যায় দেখা যাবে যে ওখানে একটা নালির মতো এরকম মোটা পাইপের মতো হয়ে গেছে, সামনে একটা ঘাড় মতো রয়েছে, সেটাতে বারবার পুঁজ নিগ্রত হতে থাকে, যা রোগীর জন্য অত্যন্ত কষ্টদায়ক। তবে এই ফিস্টুলা রোগীর অনেক ধৈর্য সহকারে অনেক দীর্ঘদিন ওষুধ খেতে হয়, এটা সহজে ভালো হতে চায় না। অপারেশন করার পরেও এটা বারে বারে হয় দেখা গেছে। আমি আমার প্র্যাকটিসে অনেক রুগী সেরিয়েছি, অনেক রুগী আছে 3-4 বার অপারেশন করছে তারপরেও ভালো হয়নি, সেগুলো কিন্তু হোমিও চিকিৎসায় সুন্দর রেজাল্ট দেয়।
আপনারা হোমিও চিকিৎসা নিন, সঠিক পদ্ধতিতে ওষুধ সেবন করুন, ইনশাল্লাহ আল্লাহ পাক সব কিছু মাফ করে দেবে। আমরা এই রোগ হলে কি সতর্কতা অবলম্বন করব? বাহিরের খাবার, ভাজা পোড়া, তৈলাক্ত জাতীয় খাবার, বিশেষ করে চার পায়া রেড মিট জাতীয় গরু, খাসি এগুলোর মাংস আমরা পরিহার করব। শাকসবজি বেশি পরিমাণে খাবো, প্রচুর পরিমাণে পানি পান করব। আমরা সবচাইতে ভালো নিয়মিত ব্যায়াম করা। ব্যায়ামটা কিন্তু এইসব রোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা সবাই নিয়মিত ব্যায়াম করি, সবাই সুস্থ থাকি, সবাই টেনশন পরিহার করি, রাত্রি জাগরণ না করি। টেনশন, রাত্রি জাগরণ এটা পাইলসের একটা অন্যতম কারণ। মিষ্টি জাতীয় খাবার বেশি খাবো না। ছোটো কৃমিও কিন্তু পাইলসের জন্য অনেকাংশে দায়ী। ছোটোবেলা থেকেই আমরা এইসব নিয়ম মানব। ছোটো বাচ্চাদেরও অনেক সময় দেখা যায় কনস্টিপেশনের পেশেন্ট, তারা কিন্তু বড় হলে আস্তে আস্তে এইসব রোগী হয়ে যাবে। তাই আমরা কোনো কিছু অবহেলা করব না, সঠিক পদ্ধতি অবলম্বন করব, সঠিক চিকিৎসা গ্রহণ করব, আমরা সবাই সুস্থ থাকি। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে পাইলস, ফিশার, ফিস্টুলা একদম নির্মূল হয়ে যায়, গোড়া থেকেই নির্মূল হয়ে যায়। আমরা হোমিও চিকিৎসা গ্রহণ করি এবং সবাই সুস্থ থাকি। নেক্সটে অন্য কোনো রোগ নিয়ে আবার আলোচনা করব।